রাষ্ট্র পরিচালনা ধর্ম দিয়ে হয় না, ধর্মটা ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত ব্যাপার। পার্লামেন্টারি টিম দিয়ে আমরা AICT হেডকোয়ার্টারে গেছি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ঢোকার মুখে একটা মূর্তি, সরস্বতী, মালা দাও, সবাই দিচ্ছে আমাকে। কেন মালা দেবো, এটা কি সরস্বতী? নার্ভাস হয়ে গেছে সব। আমি পার্লামেন্টের মেম্বার গিয়ে গলায় মালা দিলাম, হাততালি বললাম, আমি দেবো কেন? হোয়াট ননসেন্স, আমি তাহলে কি করলাম? আগের বার গরু খেকো বলে একটা বিভিন্ন ক্ষেত্রে প্রচার করা হয়েছিল, এবার চাকরি খেকো। অনেক কঠিন হয়ে গেছে আপনাদের কাজটা। বিকাশ দাকে আমি গত 1 মাসের ক্যাম্পেনে একদিন এক মুহূর্তের জন্য তার যুক্তির পথ থেকে সরতে দেখিনি। প্রতিপক্ষকে নিয়ে কি মত আপনার? প্রতিপক্ষে যারা লড়ছে, আমরা আমাদের আদর্শ নিয়ে লড়াই করে যাবো। একবার ভোটে জিতলাম কি হারলাম তাতে কি যায় আসে? যাদবপুর আজকের দিনে দাঁড়িয়ে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে? আপনি যে চন্দ্রযান নিয়ে নিজের বিজ্ঞাপন দেন, হ্যান করেছি ত্যান করেছি, ওই চন্দ্রযানে যাদবপুর ইউনিভার্সিটির 5টা লোক ছিল। আপনার কটা লোক ছিল আমি জানি না। এই যে হঠাৎ করে যাদবপুরের মতো একটা জায়গায় বিজেপির এই ধরনের উত্থান, এটা এক্সপেক্টেড ছিল তোমার কাছে অন্তত? বিকাশ দা যদি এখন ভোট পাওয়ার জন্য হঠাৎ চারদিকে জয় শ্রীরাম বলতে শুরু করেন, তাহলে তুই বিকাশ দাকে আর সেই সম্মানটা করবি না যেটা তুই সেদিন দেওয়াকে বলবি ওই দেখো লোকটা সুবিধাবাদী। পারসেপশন পলিটিক্সের যুগে আপনার সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা তো আপনাকে ভাঙতে হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বিধানসভা নির্বাচনের আগে আমার সঙ্গে আজকে অতিথি হিসাবে এমন দুজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যাদের সঙ্গে যাদবপুর এই শব্দটি সমার্থকভাবে মিশে গেছে। লোকসভা নির্বাচনে বামেদের যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য, আর এবার বিধানসভা নির্বাচনের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ভট্টাচার্য দ্বয়কে নিয়ে আজকের আমার এই আড্ডা, এই এপিসোড। নতুন যাদবপুরের স্বপ্ন দেখাতে পারবে কি, প্রশ্ন থাকে। বিকাশবাবুর কাছে সরাসরি আসবো। সৃজনদা পাশে পাশে আপনার সঙ্গে সঙ্গে মিছিলে হাঁটছে। প্রবীণ নবীন, নতুন যাদবপুরের স্বপ্ন মানুষ দেখতে পারে না, মানুষ তো স্বপ্ন দেখে বলেই মানুষ। স্বপ্নহীন আবেগহীন মানুষ তো মানুষ নয়। মানুষের সভ্যতা বিকাশের মূল সূত্র হচ্ছে স্বপ্ন দেখা। আর সৃজন একজন সৃষ্টিশীল মানুষ, তরুণ নেতা। ওর প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে। গান লিখতে পারে, গান গাইতে পারে, গানের দল তৈরি করতে পারে, স্লোগান দিতে পারে, বক্তৃতা করতে পারে। ওই তো আমার প্রচারের এখন মূল সেনাপতি। সুতরাং আর যাদবপুর সম্পর্কে ওর ধারণাটা আরো স্পষ্ট। শুধু এই এলাকায় থাকে তা নয়, কিন্তু বিগত নির্বাচনে ও তো আপ্রাণ পরিশ্রম করেছে, সব দেখেছে। আমরা তো ভেবেছিলাম যে সৃজন এই লোকসভা নির্বাচনে জিতবে, কিন্তু হার জেতাটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, তো সেজন্যই তো জিততে পারেনি। কিন্তু এবার মনে হচ্ছে যে যাদবপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমরা জিতবো। না, আমি দেখছি ব্যক্তিগতভাবে সত্যি তোমার পরিশ্রম আমাদেরও চোখে পড়ছে। আমি মিডিয়া গ্রুপে দেখি বিকাশবাবুর প্রচার শিডিউল, কিছু বক্তব্য সৃজন ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে প্রতিনিয়ত যায়, এবং আমি দেখলাম কিছুক্ষণ আগেও একটা গেছে হোয়াটসঅ্যাপ। কোথাও কি এটা কি তোমার কাছেও ব্যক্তিগত একটা লড়াই যে বিকাশদাকে জেতাতে হবে যাদবপুরে, যেহেতু তুমি পার্টিকুলার ওই জায়গায় একটু খারাপ রেজাল্ট করেছো? আমাদের পার্টির লড়াই। তুই দুজন ভট্টাচার্য বললি, 3 নম্বর ভট্টাচার্যটা মিস করে গেলি, যিনি সবার উপরে। যাদবপুর মানে বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে সেই যাদবপুর এখন কোথায় কোন ফ্ল্যাট বাড়ির উপরে তৃণমূলের গ্যাংওয়ারে শুট আউট হয়ে খুন হচ্ছে, কোথায় কোন ফ্ল্যাট হেলে পড়ছে, এই সব কারণে যাদবপুর খবরে আসছে। এটা আমাদের কারুর ভালো লাগছে না। যাদবপুর মানে শিক্ষিত, যাদবপুর মানে, আমি এটা কোনো এলিটিজম থেকে বলছি না, কিন্তু চেতনা সম্পন্ন একটা এলাকা, যারা মাথা উঁচু করে বাঁচে, স্বাধীন চেতা, নিজের কথাটা নিজের যুক্তি দিয়ে পরিষ্কার বলে গোটা রাজ্যের মানুষকে শোনাতে পারে। তো সেরকম একটা এলাকা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থেকে যোগ্য উপযুক্ত মানুষ বিধানসভায় যাবেন, গোটা রাজ্যের মানুষের কাছে যাদবপুরের কণ্ঠস্বর হয়ে যাবেন, আর কে হতে পারেন? আমরা প্রত্যেকে বামপন্থীদের কাস্তে হাতুড়ি তারাকে ফেরাতে চাইছি। বিকাশদা আমাদের মুখ। এর বাইরে তুই যদি আমাকে একটা কথা জিজ্ঞাসা করিস, আমি বলবো, দেখ, আমি এইভাবে দেখি যে আমরা কটা ভোট পেলাম, বিকাশদা জিতলেন, কি সিট পেলাম, এগুলো তো একটা ব্যাপার, রাজনৈতিক আলোচনা, তর্ক বিতর্ক। এই যে এত এত হিন্দু মুসলমান মন্দির মসজিদ করতে গিয়ে আসলে বাংলার রাজনীতি থেকে রুজি রুটির কথা, জিনিসের দামের কথা, শিক্ষা স্বাস্থ্যের কথা বেরিয়ে গেছে, এটা বাংলার পক্ষে ভালো হয়নি। জীবন জীবিকার কথাকে বাংলার রাজনীতির স্টেডিয়ামের 22 গজের পিচের মাঝখানে নিয়ে আসতে হবে। এটার জন্যও যাদবপুরে
বামপন্থীদের জেতাটা ভীষণভাবে জরুরি, আমরা খুব কনফিডেন্ট। আমি দুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি গেছিলাম। আমি ওনার বাড়ি, ড্রয়িং রুম বিভিন্ন সময়, প্রথমবার নয়, আমি দেখছিলাম যে শিক্ষার একটা ছাপ ঘরে বিভিন্ন জায়গায় প্রতিফলিত হচ্ছিল এবং অসংখ্য বই, যেটা তুমি বলছিলে যে রাজনীতি থেকে শিক্ষাটা কোথাও গিয়ে দূরে সরে যাচ্ছে, এলিটিজম নয়, বাস্তবতা। সেখানে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন প্রার্থীকে তোমাদের পাওয়া, নিঃসন্দেহে এটা তোমাদের কাছেও একটা ভালো লাগার বিষয় কি, যে তোমরা একটা সেফ, অনেকটা সেফ একজন চয়েসের একটা মানুষ, অন্তত যাদবপুরের সঙ্গে খাপে খাপ মিলে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে। আমরা সবাই চেয়েছিলাম বিকাশদা আমাদের প্রার্থী হন। বিকাশদার নিজের একটা ভোট আছে, সিপিএম এর তো একটা ভোট যাদবপুরে আছেই, তার বাইরে বিকাশ ভট্টাচার্য হিসেবে বিকাশ ভট্টাচার্য একটা, এই যে যাদবপুরের এত উন্নয়নের প্রশ্ন দেখিস, একটা বড় অংশ মেয়র হিসেবে বিকাশদার সময়, বুদ্ধদেব ভট্টাচার্য এমএলএ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র, এই পাশেই টালিগঞ্জে যাদবপুর লাগোয়া একটা ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই সময়ের কাজ ইত্যাদি। তো সুতরাং মানে আমি বলছি, একদিকে বিকাশদা যেমন প্রার্থী হিসেবে এই যে এডুকেশন, রেশনালিটি, সেকুলার আইডিয়ালস, আপহোল্ডিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালুজ, এই প্রশ্নগুলো যেমন একদিকে আছে, তার সাথে সাথে যেটা আছে প্যারালালি, সেটা হচ্ছে বিকাশদা একজন সফল প্রশাসক। বিকাশদা অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, সাংসদ ছিলেন, মেয়র ছিলেন কলকাতার মতো বড় শহরের, তাহলে সেই অভিজ্ঞতাটাও কাজে লাগবে। এইটা যাদবপুরের মানুষের কাছে গিয়ে যখন আমরা বলছি যে ওই তুই যেটাকে বললি খাপে খাপ হয়ে যাওয়া, সেটা হচ্ছে। আর আমি খানিকটা ক্লোজলি বিকাশদাকে অবজার্ভ করলাম গত কিছুদিন, সেটা আর বিকাশদাকে আমি বলিনি। বিকাশদার ধর আমি কোনো একটা মিটিংয়ে বলতে উঠছি, বিকাশদা ঢুকছেন, বা আমি বেরিয়ে যাচ্ছি, বা আমি আসছি, বিকাশদা খানিকক্ষণ বলছেন, এইরকম আমি দেখলাম। আমি খুব মানে ক্যান্ডিডলি, আমি খুবই কি বলবো, ভিতর থেকে বলছি কথাটা, যে একটা লোককে ঘিরে এত রকম বিতর্ক তৈরি করার চেষ্টা হয়, এত রকম ভাবে পিছনে লাগার চেষ্টা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, অথচ সেই লোকটা এত রকম ঝড়ের সামনে, আক্রমণের সামনে একদম স্টেডফাস্ট পরপর পরপর মিটিংয়ে অক্লান্ত নিজের কথাটা বলে যাচ্ছে। সেই কর্ণকুন্তী সংবাদে ছিল না যে জয়লোভে যশলোভে রাজ্যলোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। বিকাশদাকে আমি গত 1 মাসের ক্যাম্পেনে একদিন এক মুহূর্তের জন্য তার যুক্তির পথ থেকে সরতে দেখিনি। এটা ব্যক্তি বিকাশদা সম্পর্কেও আমাদের শ্রদ্ধা ভীষণ বাড়িয়েছে। আমার ধারণা এটা যাদবপুরের মানুষের যোগ্যতম প্রতিনিধি বিকাশদাই হতে পারবেন। বেশ, কিন্তু আপনার প্রচারে অন্তত দুদিন আমি উপস্থিত ছিলাম, যেখানে মানুষ সরাসরি আপনার বিপক্ষে প্রশ্ন তুলছেন, এবং অন্য প্রার্থী হলে হয়তো রেগে যেতেন, কটূক্তি করতেন, কটু কথা বলতেন, তার সাপোর্টাররা অন্যভাবে রিয়াক্ট করতেন। আপনি চাকরি খেয়েছেন, মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সেখান থেকে কিছুদিন আগেও আমি দেখলাম যাদবপুরের মোড়ে এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো কি আপনার এগেনস্টে যেতে পারে এই বিধানসভা নির্বাচনে বলে মনে হয়? আদৌ যাবে না। এই যে মানুষ প্রশ্ন করছেন, প্রশ্ন করতে পারছেন, হাজারো মানুষ দেখছেন একজন প্রশ্ন করছে, এবং আমরা আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি। আমি সাধারণত যেসব ব্যাপারে প্রত্যক্ষভাবে যুক্ত থাকি সেগুলো কম বলি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন কেউ বলছে যে আপনি চাকরি খেকো, আমি তো প্রথমেই প্রত্যেককে বলি এইটা আপনারা বেশি বেশি করে বলুন, কেন আপনি যত বেশি বলবেন ততই মানুষের মনে তো প্রশ্ন আসবে, আরে চাকরি খায় কি করে। আমি এই প্রশ্নটা তুলে দিতে চাই। আমার মনে হয় যে মানুষের মধ্যে যদি আমি যুক্তিবোধ না তৈরি করতে পারি, তাহলে সাময়িক কিছু সুবিধের জন্য একটা আপোষ টাপোষ করে পেয়ে গেলাম, এটা ভবিষ্যতে দেশের পক্ষে বিপদ। আপনারা জানবেন, দর্শন চর্চা হচ্ছে, সেই দর্শন চর্চায় আধুনিক দার্শনিকরা বলছেন যে মানুষের মধ্যে যুক্তিবোধহীনতা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। এই যে ফ্যাসিবাদের উত্থান, আমরা ফ্যাসিবাদ শব্দটা বলি তো, কিন্তু বিশ্লেষণ করতে হয় আলোচনার জন্য। বিভিন্ন সময় আমাকে ডাক, আমি সেখানে বলি সবচেয়ে বড় বিপদ হচ্ছে মানুষের মধ্যে যুক্তিবোধহীন আবেগ। আমি চাই মানুষের মধ্যে যুক্তিবোধ তৈরি হোক। আমাকে যে বলছে যে আপনি চাকরি খেয়েছেন, হ্যাঁ চাকরি খেয়েছি, কেন খেয়েছি বলুন। এই তথ্যের উপর দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষ কি ভাবতেন। আর এই যে প্রচার একটা ন্যারেটিভ তৈরি করে, 6,000 না 26,000, আরে 2.5 লক্ষ মানুষ আছে, 2.5 লক্ষ বনাম 26,000, এই বিষয়টা সামনে আনলে পরে বোঝা যায়, মানুষ বুঝতে পারে যে লক্ষ্যটা হচ্ছে সাধারণভাবে সমস্ত মানুষ একটা ন্যায় প্রক্রিয়ার মধ্যে থাকুক। বেআইনি পথে টাকা দিয়ে মন্ত্রীকে ধরে এর মধ্য দিয়ে কিন্তু
সমস্ত ভক্তিবাদ জন্মায়, যা সমাজের পক্ষে ক্ষতিকারক। আপনি যখনই ভোটে লড়েন, আপনার বিপক্ষে ন্যারেটিভ গুলো অটোমেটিকলি তৈরি হয়ে যায়। যেমন ধরুন আগের বার গরু খেকো বলে একটা বিভিন্ন ক্ষেত্রে প্রচার করা হয়েছিল, এবার চাকরি খেকো। যখন রাজনীতি শুরু করেছিলেন, যে কাউন্সিলর বলুন, মেয়র বলুন, তখন যে বিষয়গুলোর সঙ্গে ডিল করতে হয়নি, এখন তো করতে হচ্ছে। অনেক কঠিন হয়ে গেছে আপনাদের কাজটা। না, আমি ঘটনাচক্রে সবসময়ই এই ধরনের বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হয়েছি। কেন দোষ গুণ যাই বলুন না কেন, প্রচলিত কিছু ধারণা, যে ধারণার পেছনে বিজ্ঞান ভিত্তিক চিন্তা নেই, যুক্তিভিত্তিক ভাবনা নেই, আমি তার বিরুদ্ধে কথা বলি। যার ফলে আমার যারা খুবই নিকটজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভিন্ন মতাদর্শী হলেও তারা একটা কথা বলে, তুই আর ঝামেলায় জড়িয়ে পড়িস কেন? ঝামেলায় জড়িয়ে পড়া নয়, মানুষের কাছে তো আসল বিষয়টা হাজির করতে হবে। আমি যদি মানুষকে না বলি, আমি সেদিনকে একটা মিটিংয়ে গিয়ে বলছিলাম তো, যে মন্দিরে কি 500 মাথা ঠুকলে কি আপনার কিছু হবে? হবে না। এখন আমি কেন এটা বলতে গেলে না, কেন বলবো না? ঢাকায় যখন বিএনপি সরকার, প্রসঙ্গত বিএনপি সরকার, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওদের আইনজীবী সম্মেলন উদ্বোধন করবার জন্য। মূল বিষয় ছিল ধর্মনিরপেক্ষতা। তা আমি সেখানে গিয়েছি, আমি ধুতি পাঞ্জাবি পরে একদম, যারা আমন্ত্রণ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আমাকে ডেকে বলছে, এইটা কি করলেন আপনি? এলাকায় কি হয়েছে, আপনি ধুতি পরলেন কেন? কেন? হ্যাঁ, আরে না, ধুতি মানেই তো ভাববো হিন্দু। ভাবুক। এবং বিশ্বাস করবেন না, আমি যখন ধর্মনিরপেক্ষতার উপর বললাম, ওই প্যাকড অডিটোরিয়াম, তারপরে আমি শেষে বললাম আমিও কিন্তু ঢাকার পোলা, ওই আবেগটা কাজ করলো। সমস্ত মানুষেরা হই হই করে উঠলেন। তারপর ওই বিএনপি সরকার, যারা তখন ওই ধর্মনিরপেক্ষতা বিরোধী রাজনৈতিক অবস্থান নিয়েছেন, তাদের আইনজীবীদের কাছে আমি নিজে গেলাম। তারা সাদরে অভ্যর্থনা জানালেন, আরে আসেন আসেন, যে আমি তো ধর্মনিরপেক্ষদের বললাম আপনাদের আপত্তি নেই। না না, আরে আপনি তো আপনার কথা কইবেন, আমরা তো ভাববো, চিন্তা করবো। যদি আমি নাই বলি, তাহলে মানুষ বুঝবে কি করে যে আরেকটা ভিন্ন মত আছে? আমার মত গ্রহণ না করতে পারেন, কিন্তু ভাবতে হবে, ভেবে চিন্তা করতে হবে, তাহলেই দেখবেন মানুষের স্বপ্ন দেখার ইচ্ছেটা বাড়বে। জানো, তোমার ভোটের রেজাল্ট দেখে অন্তত একটা জিনিস পরিষ্কার, যে যাদবপুরে বিজেপির একটা উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে, বিজেপির সাপোর্টারদের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে, এবং মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিচ্ছে, অন্তত ভোটের মার্কশিটে সেটা রিফ্লেক্ট করছে। এই যে হঠাৎ করে যাদবপুরের মতো একটা জায়গায় বিজেপির এই ধরনের উত্থান, এটা এক্সপেক্টেড ছিল তোমার কাছে অন্তত? না না, দেখ, উদ্বাস্তু কলোনি তো একটা, তার একটা প্রভাব আছে। সেখানে গিয়ে যদি চট করে এক লাইনে ওইটা বলা হয় যে মুসলমানরা তাড়িয়ে দিয়েছিল, তাহলে এবার আমাদের ভোট দাও, আমরাও তাড়িয়ে দেব, সেটা এক লাইনে প্রথমে একটা মাথায় খাটে। কিন্তু বিকাশদা যে কথাটা বললেন, যে পাল্টা কথাটা যখন গিয়ে বলছি আমরা, আচ্ছা বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে মার খাচ্ছে, শুভেন্দু অধিকারীকে চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, সে পশ্চিমবঙ্গে লাফাচ্ছে। নরেন্দ্র মোদী কেন বাংলাদেশে হিন্দুদের মার খাওয়া আটকানোর জন্য বাংলাদেশের সরকারকে একটা কথাও বললেন না 2 বছরে? এই যে বিকাশদার ক্ষেত্রে আমার পাশে বসে মুখ চুলকাচ্ছিল, এগুলো বিকাশদা তার উচ্চতা থেকে বলা উচিত না, কিন্তু আমরা ছেলে ছোকরারা আমাদের এগুলো আমরা এখন বলে দিচ্ছি। আমরাও আগে এগুলো বলতাম না। ভারতের সব থেকে বেশি গোমাংস রপ্তানি করে সব থেকে বড় যে কোম্পানিটা, তাদের থেকে কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে বিজেপি। তা গরুর মাংস বিক্রির টাকায় তুমি পার্টি চালাও, আর কে কি খাবে তুমি পিছনে রাখতে আসো? সুতরাং এই যে একটা ধারণা যে বিজেপি হিন্দুদের দল হিসেবে হাজির হয়েছে, তুই আমাকে বল না, ধর উদ্বাস্তুরা যখন 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক চলে আসছেন, এই যাদবপুর, টালিগঞ্জ, এই কলোনিগুলো বা ওদিকেও ধর দমদম, বেলঘরিয়া ইত্যাদি ইত্যাদি আরো অসংখ্য জায়গা তৈরি হচ্ছে, তাহলে তাদের মাথা গোজারটাই, তাদের জন্য লঙ্গরখানা খোলা, তাদেরকে পরবর্তীকালে রেশন কার্ড, ভোটার কার্ড দিয়ে বন্দোবস্ত করা, বসানো, তাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করা কে ছিল? বাস্তুহারা সমিতি, ইউসিআরসি, লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টি। ততদিনে তো আচ্ছা বিজেপিটা হয়নি, আরএসএস তো তৈরি হয়ে গেছে, আরএসএস তো 100 বছর পালন করছে। তা আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, তুমি 2025-এ এসে উদ্বাস্তু কলোনিতে ভোট চাইছো পুরনো স্মৃতি উস্কিয়ে, ক্ষত উস্কে দেওয়ার চেষ্টা করে। তুমি ভাই 40-এর দশকে, 50-এর দশকে উদ্বাস্তুদের জন্য কি করেছিলে? তোমার হিন্দু মহাসভা কি করেছিল? তখন তোমরা মহাত্মা গান্ধীকে খুন করছিলে, এই তো করছিলে, এই তোমাদের অবদান। এই পাল্টা কথাগুলো আই ভেরি মাচ এগ্রি উইথ হিম। প্রথমে অপ্রিয় লাগে, পাল্টা কথাগুলো বলতে শুরু করলে আস্তে 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 মানুষকে একটা ভাবার জায়গায় নিয়ে আসা যায়।
সত্যি তো রান্নার গ্যাসের দাম এই যে 60 টাকা বাড়লো, হিন্দুদের জন্যও তো বাড়লো। এমন তো কোনো পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে না যেখানে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল ভরিয়ে দিচ্ছে। এই কথাগুলো যখন মানুষের কাছে সহজ ভাষায় আমরা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু একটা মানে কি বলবো, একটা কাউন্টার থিসিস মনের মধ্যে উঠে আসছে, যাচ্ছে ওইটা শুনেছিলাম এটাও তো শুনলাম, একটু থমকে যাচ্ছেন মানুষ। আচ্ছা দেখি তো তাহলে কি বলছে। এটা প্রথমে খারাপ লাগে, প্রথমে আচ্ছা ঠিক আছে, কেন না ওটা না বললেই পারতেন, অমুকটা না করলেই পারতেন, তমুকটা না গেলেই পারতেন। কিন্তু এই ধরনের কথা বলার আমি একটু মানে কি বলবো, আমি একটু খারাপভাবে বলি, জিওর্দানো ব্রুনো যদি পুড়ে মরার ভয়টা পেতেন, গ্যালিলিও যদি চার্চের ভয়টা পেতেন, বিদ্যাসাগর রামমোহন যদি সেই দিনকার কুলীন সমাজ কি বলবে সেই ভয়টা পেতেন, তাহলে আজকে আমরা এইভাবে বসে থাকতে পারতাম না, আমাদের এই নাগরিক অধিকারগুলো থাকতো না। সুতরাং প্রতিটি সমাজে কিছু মানুষকে এই কাজ করতে হয়। আমরা গর্বিত যে আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা অপ্রিয় কথাগুলোকে সোচ্চারে বলার চেষ্টা করি, যুক্তি দিয়ে বলার চেষ্টা করি, এবং আমাদের মধ্যে অগ্রণী তেমন একজন মানুষ এবারে যাদবপুরে আমাদের প্রার্থী। কিন্তু ভোট তো পেতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টের তলায় যদি আমি কমেন্ট এখনই খুলে দেখাতে পারি, মানুষ কিছু ক্ষেত্রে আপনাকে মোদি বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধী কথাবার্তা বলছেন বলে, কখনো বলছে পাকিস্তানের হয়ে বেশি কথা বলছেন, কখনো বলছে হিন্দুদের বিপক্ষে বেশি কথা বলছেন, সংখ্যালঘু ইস্যুতে বিকাশবাবু সফট। কোথাও গিয়ে ভোট বাক্সে এগুলো রিফ্লেক্ট তো হয়, মানে পারসেপশন পলিটিক্সের যুগে আপনার সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা তো আপনাকে ভাঙতে হবে। আমি অনেক দূর ভাবি যে ভারতবর্ষের বুকে ফ্যাসিবাদদের জন্ম না হয়ে যায়। এখন নয়া ফ্যাসিবাদ পরিস্থিতি, এই ফ্যাসিবাদী দর্শনকে ঠেকাতে গেলে আমাকে যুক্তিসঙ্গত কথা বলতেই হবে। যেমন ধরুন, আমি আপনারা বললেন পোস্টে অনেকে খুব অশ্রাব্য ভাষায় বলে, যেরকম ওখান থেকে লাথি মেরে পালিয়ে এসছে। কেন আমি না, পালিয়ে আসিনি তো, আমরা এসেছি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ বলেই। ঘর বাড়ি গটি বাটি ছেড়ে আমার বাপ মা চলে এসছেন। এই কালীঘাটে যদি যান, এখন আমি সে মিটিং করতে গেলাম, এটা আছে, ছিটে বেড়া উপরে টালি, আর গরমকালে উন্মুক্ত আকাশের তলায় শুয়ে থাকতাম। শীতকালে একসঙ্গে 10টা কুকুর যেমন গুতুগুতি করে সবাই মিলে খাটের তলায় শুয়ে যেতাম। এই যন্ত্রণার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। কি ছিল আমাদের কাছে পাওনা, ছিল যে আমরা একটা থিওক্রেটিক স্টেটে থাকবো না। এখনো আমাদের তো বহু আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তো, আমার মামারা এখনো আছেন, আমার মামাতো ভাইরা, তারা এখনো ফোনে যোগাযোগ করেন। বাংলাদেশের বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা এখনো বিভিন্ন ইউটিউব ফেসবুক থেকে যোগাযোগ করেন। তারা এইটা বোঝেন যে রাষ্ট্র পরিচালনা ধর্ম দিয়ে হয় না, ধর্মটা ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন যদি আপনার সঙ্গে একটি মেয়ের প্রেম হলো, ব্যক্তিগত, এখন যদি কি বলে সব মেয়ের সঙ্গে তো প্রেম হলো না কেন, এটা যেমন যুক্তিহীন তর্ক, এরকম সেই ধর্মনিরপেক্ষতা আদর্শের ভিত্তিতে মানুষ নিরাপদে আশ্রয় পাবেন চলে এসেছিলেন। রাষ্ট্র আমার ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তা আজকে সেই ভারতবর্ষকে যদি তুমি একটা ধর্মীয় প্রশাসনে নিয়ে আসতে চাও, তার বিরুদ্ধে লড়তে হবে। সব ছেড়ে আসতে হয়েছিল ধর্মনিরপেক্ষতার জন্য, ধর্মনিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখবার জন্য দরকার হলে সব ছেড়ে লড়াই করতে হবে। এই ইতিহাসের সূত্রটাকে ধরিয়ে দিতে হবে। সেই কাজটাই করে। আমি যখন বলে ফেসবুকে, আমি তখন পাল্টাই কথাগুলো লিখি, আমি ওদের জবাব দিই না, কেন আমি তো ওদের বলি যে আমি মার্ক টোয়েনকে খুব মেনে চলি। মার্ক টোয়েন বলছেন, ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট। আমি তো লিখে দিই, অনেকে খেপে যায়, যে আমার যুক্তিটার মধ্যে পাল্টা যুক্তি দাও। যে আজকে পৃথিবীর কোনো দেশ কোনো রকম থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালনা করতে পারছে না। পাকিস্তান 3 টুকরো হয়ে যাচ্ছে। ওই সমস্ত দেশ যারা ইসলামিক কান্ট্রি বলে দাবি করছেন, তারা ইনফ্যাক্ট ইন রিয়ালিটিতে তারা সেকুলার প্রিন্সিপাল ফলো করছেন, ধর্মের আবরণটা রাখছে, কিন্তু যদি ভেতরে যাও, ওখানে যারা যায়, কিছু কিছু আচার প্রচার তারা রাখছেন। কিন্তু আমি তেহরানে গিয়েছিলাম একটা সম্মেলনে, সেখানে সমস্ত আধুনিক ব্যবস্থা, ইয়াং কলেজ স্টুডেন্ট, তারা মাস্টার্স কলেজ স্টুডেন্ট ইত্যাদি, খুব আমার ইন্টারভিউ নিচ্ছেন। তো আমি যখন বললাম ইন্টারভিউ হয়ে গেছে, তো সুইচ অফ করো, তো বললাম তোমরা
এত লেখাপড়া শিখেছো, জিন্স পরেছো ইত্যাদি, ওই যে আধুনিক সব পোশাক পরেছো, হিজাব রেখেছো কেন? সে মেয়েটি খুব উইটি ছিল, সে হিজাবটা তুলে বলল, কি করব, আমাদের এখানে পলিসিং আছে। সে রিয়াল লাইফে কিন্তু সাংঘাতিকভাবে আচার আচরণ পোশাকে সেকুলার, কিন্তু একটা রাষ্ট্রীয় চাপ আছে, তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে। আমি করাচি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, করাচি মিউনিসিপ্যালিটি আমাকে নেমন্তন্ন করেছিল। সেখানে আমি দেখে এসেছি 60% মেয়েরা হিজাব ফিজাব না করে না। তাদের চিন্তা ভাবনা, চলন বলনে আধুনিকতা। কিছু লোক পড়ে কেন, ওই পারিবারিক চাপ আছে। তা আমাদের দেশেও দেখবে অনেক পরিবারে 4-5টা মেয়ে থাকলে পরে, ছেলে থাকলে পরে 4-5 রকমের হয়, কেউ মানে কেউ মানে না। এটা যুক্তিবোধ থেকে এটা আসে, শিক্ষা থেকে এটা আসে। দেখুন, আমি যদি ভয় পেয়ে গিয়ে না শেখাবো না, রাহু কেতুর গ্রাস, আমি বিজ্ঞানটা শেখাবো না, এটা কি ঠিক হবে নাকি? বৃহত্তর বা বৃহত্তম একটা প্রেক্ষাপটে কোথাও গিয়ে মানুষ ভাবে সত্যি কি ভাবে, মানে বেসিক্যালি যদি ভোটের নাম্বার দেখেন, প্রচার না, যেটা হয় কি, প্রচারের ধাক্কাটায় মানুষ ভেসে যায়। এখন ওরা ভয় পায় কেন, এখন আমরা পাল্টাই কথাগুলো বলতে পারছি সোশ্যাল মিডিয়া থাকাতে। সোশ্যাল মিডিয়াতে 1 লক্ষ লোক যদি সৃজনের কথা শোনে, 50 লক্ষ লোক হয়তো আরেকজনের কথা শুনছে, কিন্তু যে মাথায় কাজ করছে তো, আর এই কথা বললো কেন? আগে ছিল ওয়ান ট্র্যাক মিডিয়া। আমি বলি যে ওয়ান ট্র্যাক মিডিয়া ছেপে দিল খবরের কাগজে, পাল্টা কিছু আসছে না, যা ছাপলো সেটাই স্বতঃসিদ্ধ, সাইবাড়ির মায়ের মুখে রক্তমাখা ভাত। যেদিন থেকে আমি চ্যালেঞ্জ করতে শুরু করলাম কমিশন, তারাপদ মুখার্জি কমিশনে, দেখবে মেলোড ডাউন করে গেছে, আর কেউ বলে না রক্তমাখা ভাত। বাচ্চারা চিড়ে ফেলে হলদি নদীতে ফেলে দেওয়া হয়েছে, মেয়েদের স্তন কেটে ফেলে দেওয়া হয়েছে, হুড় করে প্রচার চলে গেল। এবং তখন ভেবে দেখবেন কি সাংঘাতিক অবস্থা করেছে, পাড়ায় পাড়ায় কিছু মহিলাকে ঘুরে বেড়াতে দেখেছি আমরা, জিজ্ঞেস করলে বলতো, আমরা নন্দীগ্রামে থাকতাম, আমাদের মেরে তাড়িয়ে দিয়েছে, আমরা খেতে পাচ্ছি না, কিছু সাহায্য করুন। এইরকম ভাবে স্টেজ ম্যানেজ করা হয়েছিল। সে প্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচারটা রাখতে হবে। সেটা ঠিক। এখন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এসে গেছে বলে সুবিধা হয়েছে। যাই হোক, বলছি সেটা না, এমনি যদি যাদবপুরের ইস্যু নিয়ে তুমি আজকের দিনে কথা বলো, সেই যাদবপুর আজকের দিনে দাঁড়িয়ে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে? এটা একদম সহজ প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বামেদের কোট আনকোট বারবারন্ত, সেটা তো বহু ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে। মানুষ কি সেখান থেকেও একটু বামেদের থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করে? না না, দেখ, আমি তোর সাথে আমার এই আলোচনাটা আগেও হয়েছে। আমি প্রতিটা রাজনৈতিক শক্তির না সমাজে একটা নির্দিষ্ট ভূমিকা আছে। বিকাশ দা যদি এখন ভোট পাওয়ার জন্য হঠাৎ চারদিকে জয় শ্রীরাম বলতে শুরু করেন, তাহলে তুই বিকাশ দাকে আর সেই সম্মানটা করবি না, যেটা তুই সেদিন দেওয়াকে বলবি ওই দেখো লোকটা সুবিধাবাদী। এই যে কোয়েশ্চেন্ড হচ্ছেন কিন্তু নিজের যুক্তির পক্ষে দাঁড়িয়ে আছেন, এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে, তৎক্ষণাৎ মনে হতে পারে যে বাবা এটা বললে তো ভোট কমে যেতে পারে, কিন্তু আসলে এতে সমর্থন বাড়ে, শ্রদ্ধা বাড়ে, ভোটও বাড়ে। মানুষ, রাজনীতি কি হয়, রাজনীতি ইজ আ ওয়ার অফ ন্যারেটিভস। ওর ভাষ্য বনাম আমার ভাষ্য, আমার ভাষ্যটা রুটি রুজির, এর ভাষ্যটা খেলা মেলা উৎসবের, ওর ভাষ্যটা মন্দির মসজিদের, আমি রুটি রুজির ভাষ্যটাকে চ্যাম্পিয়ন করাতে চাইছি। তাহলে সেই কথাগুলো রুটি রুজি সম্প্রীতি যুক্তি যেভাবেই তুই ধর আর কি, অন্ধত্বের উল্টো দিকে দাঁড়িয়ে। এবার সেখানে দাঁড়িয়ে যদি আমরা কমিউনিস্ট পার্টি আমাদের সমাজে যে কাজ সেটা থেকে শিফট করে যাই, তাতে আমাদের সমর্থন বাড়ে না, ভোটও কমে যায়। যাদবপুরে অসংখ্য মানুষ আছেন, তারা চান যে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বা কমিউনিস্ট পার্টির প্রার্থীর পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টির পথসভাগুলো থেকে অমুক 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 কথা উচ্চারিত হোক, যেটা একটু সাহসী, যেটা অপ্রিয়, যেটা তৃণমূল বিজেপি চট করে বলবে না। তারা কমিউনিস্ট পার্টির মুখ থেকে ওই কথা শুনলেই কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন। কমিউনিস্ট পার্টি যদি বেসিক রাজনীতিতে আপোষ করে ফেলে, তারা ভোট দেবেন না। বুঝতে পারছি? সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা, যাদবপুর ঠিক আমাদের পক্ষে খানিকটা কঠিন হয়েছে। যাদবপুর, আজকেও শুনলাম দেশের প্রধানমন্ত্রী এখানে এসে কি যাদবপুর কি সব। এখন আমার অন্য কিছু বলার নেই। আপনি যে চন্দ্রযান নিয়ে নিজের বিজ্ঞাপন দেন, হ্যান করেছি ত্যান করেছি, ওই চন্দ্রযানে যাদবপুর ইউনিভার্সিটির 5টা লোক ছিল, আপনার কটা লোক ছিল আমি জানি না। আপনি নারকেল টারকেল ফাটিয়ে আলটিমেটলি কি আপনার বিজেপি থেকে কি ওই কি বলে
পুষ্পক রথ, এরোপ্লেন, এর বেশি আপনারা জ্যোতির্বিজ্ঞানে খুব উঠতে পেরেছেন বলে শুনিনি কোনোদিন। কিন্তু কথা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিকে ভিলিফিকেশনটাও ওই একই জায়গা থেকে, ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট আ ব্যাড নেম। পার্লামেন্টারি টিম দিয়ে আমরা এআইসিটি হেডকোয়ার্টারে গেছি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ঢোকার মুখে একটা মূর্তি, যে সরস্বতী, মালা দাও, সবাই দিচ্ছে আমাকে, আমি কেন মালা দেবো, এটা কি সরস্বতী, হু ডিসাইডেড? নার্ভাস হয়ে গেছে সব। আর আমাদের চেয়ারম্যান ছিলেন উনি কর্ণাটকের রিটায়ার্ড আইপিএস অফিসার, ভদ্রলোক। তখন থেকে বলছি, নো নো নো, ডোন্ট ডিস্টার্ব মি, হি ইজ এ কমিউনিস্ট। তারপর আমি ডিরেক্টরকে বললাম, তো টেকনিক্যাল ইনস্টিটিউট, তো হোয়াই নট ইন দ্য স্ট্যাচু অফ জগদীশ চন্দ্র বোস, why not the statue of Professor Eisenberg? Forget about it. Why not the statue of Bhava? সেই ভদ্রলোক আমাকে কানে কানে বলছেন যে we are helpless, sir. We are helpless, we can't do anything. I think the statue of Vishwakarma would have been better. I know, what nonsense. What's the difference between Vishwakarma and Saraswati? Install a statue of Sir J.C. Bose tomorrow. তখন বলছে, no, no, we have different rooms in the name of the scientist. Room, scientist, entry, unscientific. এখন তো এগুলো তো বলতে হবে। ওরা হয়তো সরকারি চাপে এটা করছেন, আমি পার্লামেন্টের মেম্বার গিয়ে হ্যাঁ গলায় মারা দিলাম, হাততালি পেলাম, আমি দেবো কেন? হোয়াট ননসেন্স! আমি তাহলে কি করলাম? এডুকেশন কমিটির প্রথম মিটিংয়ে যখন আমি প্রথম ঢুকলাম এমপি হিসেবে, ওখানে যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে সহস্রবুদ্ধি। পরে জানলাম তিনি এডুকেশন ব্যবসার সঙ্গে আছেন। আমাকে পরে বললেন, পরে আর ইউ অ্যান এডুকেশনিস্ট মিস্টার ভট্টাচার্য? ভাই, নো, ইউ আর রেজিং দ্য কোয়েশ্চেনস আর ভেরি ইম্পর্টেন্ট। বললাম যে আই এম অ্যান অর্ডিনারি রেশনাল ম্যান। এনিওয়ে, এগুলো মজার কথা। তা সেখানে গিয়ে এই সব পড়াতে 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 সমস্ত নাম, যে নামগুলো হিন্দু প্রাচীন বুদ্ধিজীবী পরিচিত, বললাম ভারতবর্ষের বাইরে কোনো বুদ্ধিজীবী নেই তোমাদের? তো বলছে, ও উই হ্যাভ মিসড ইট, উইল কারেক্ট ইট, প্লিজ কারেক্ট ইট। এখন এইগুলো হচ্ছে, তুমি আমি চুপ করে থাকতাম, ঠিক আছে, হয়ে গেল। বলাতে কি হবে? বলাতে অন্ততপক্ষে যারা ওখানে ছিল তারা দুবার ভাববে, আর যারা এটা করছে তারাও ভাববে যে অত ইজি গোয়িং হবে না। সোল ভয়েস মাইট ভাই বললো অ্যাপ্লাইড, কি বললো, অ্যাস্ট্রোলজি। আই নো, হোয়াট ননসেন্স! অ্যাস্ট্রোলজি কি করে তুমি একাডেমিক্সে রাখো? আমাকে বোঝাও কি সায়েন্স আছে এর পেছনে। তখন ঘাবড়িয়ে বলছে, না, উই আর নট টকিং অফ দ্যাট অ্যাস্ট্রোলজি, উই আর টকিং অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি। হোয়াট ইজ অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি? রাইট ইট, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোনমি। ঢুকিয়ে দিল তো, বাধা হলো তো। এটা এই নিজের কথা বলে বলছি না, আমি বলছি যে যেটা প্রসঙ্গ এলো, যদি আমরা যা চলছে, যে পথে চলেছি সে পথে চলবো, তাহলে অচলায়তনটা ভাঙবে কি করে? উত্তর দিকের জানালা খুলবে কিভাবে? রাইট। প্রতিপক্ষকে নিয়ে কি মত আপনার? প্রতিপক্ষে যারা লড়ছেন, আমি ব্যক্তিগতভাবে কারো সম্বন্ধে কোনো মন্তব্য করি না। আমাদের লড়াইটা হচ্ছে আদর্শের লড়াই, দর্শনের লড়াই। আমি বলি লড়াইটা হচ্ছে দক্ষিণ পন্থা বনাম বামপন্থা। পরিষ্কার, লাইন ইজ ভেরি ডিভাইডেড। ওদিকে যারা দক্ষিণপন্থী সবাই, এদিকে আমরা বামপন্থী। আমরা আমাদের আদর্শ নিয়ে লড়াই করে যাবো। একবার ভোটে জিতলাম কি হারলাম তাতে কি যায় আসে? সমাজটা অনেক অনেক লম্বা দৌড় সমাজ। সৃজনের পরবর্তী প্রজন্ম তারা এসে কি দেখবে? আমরা তো ইরেশনাল সোসাইটিতে বসবাস করছি। তখন তো আমাদের দিয়ে আঙুল তুলে বলবে না তোমরা কি করেছো। আমাদের উই হ্যাভ টু মেক ট্রাভেল পাথ ইজিয়ার ফর দি ফিউ জেনারেশন। শেষ প্রশ্ন, যাদবপুর কতটা আশাবাদী? কারণ ধারাবাহিকভাবে বামেদের ভোট কমেছে বাস্তবতার নিরিখে। বিকাশবাবুকে অন্তত কি শচীন এর ওই শেষ পর্যায়টা মনে পড়ে, যে সবাই সম্মান করছে, রান করতে পারবে কি পারবে না পরের ব্যাপার? সচিনের শেষটা কি করে হয়েছিল? বিশ্বকাপ জিতে তো। তাহলে চিন্তা করছিস কেন? 200টা টেস্ট খেলে তো। যাদবপুর বিগত বড় ভোটগুলো, 2016 সালে সুজনদা জিতলেন, আমি তৃণমূল আমল বলছি। 2019 সালে বিকাশ দা একটা বিপুল অংশের ভোট পেলেন যাদবপুর অ্যাসেম্বলিটা, কিন্তু সে বছর সব মিলিয়ে একটা ওয়েভ হেরে টেরে গেলেন। তারপরের ভোটেও তীব্র বিজেপির হাওয়ায় সুজনদা সেকেন্ড, বিজেপি একটা ভোট কেটে সুজনদাকে হারিয়ে দিল, তৃণমূলকে জিতিয়ে দিল।
বিজেপি ভোট কেটে বিজেপি বলে তোমরা ভোট কাটো। না না, যাদবপুরের কথা আমি বলছি। অ্যান্টার্কটিকায় বিজেপি জিততে পারে, যাদবপুরের কথা বলছি। 24 সালে 21-এ আমরা যে ভোট পেয়েছিলাম তার থেকে আমরা একটু বাড়লাম। এটা কেউ বলে না, এই যে সিপিএম এর ভোট বিজেপিতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সব তালগোল পাকায় তৃণমূল গুলিয়ে দেওয়ার জন্য। তৃণমূল থেকে 24 সালের ভোটে 6% ভোট শিফট হয়েছে বিজেপিতে 2024-এর লোকসভায়। আমাদের বেস ভোট যাদবপুরে যথেষ্ট ভালো পরিমাণে আছে। সেই ভোটটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে জেতা খুব কঠিন ব্যাপার নয়। ঠিক, একটা সন্ত্রাস আছে, একটা ওভারঅল চাপ আছে, হুমকি ধমকি ইত্যাদির ব্যাপার আছে। এবার উল্টো দিকে যেহেতু বিকাশ ভট্টাচার্য দাঁড়িয়ে আছেন, আমি তো পারলে এই ভাষায় গিয়ে বলছি যে সৃজন ভালো ছেলে ছিল, বিকাশ ভট্টাচার্যের লেজে পা দিও না ভাই, তোমায় কিন্তু ছুটিয়ে মারবে পুলিশ থেকে শুরু করে গুন্ডা ইত্যাদি সব। আরেকটা কি, যাদবপুরের ক্ষেত্রে ধর এই যে তুই এলি হাওড়া থেকে, তুই মোটামুটি রুবি টুবি হয়ে ঢুকলি, এই যে বাইপাস দিয়ে বিকাশদার বাড়িতে এলি, ডান দিকে বাদিকে যা দেখলি যাদবপুরে সবই বামফ্রন্টের তৈরি। তুই যদি যাদবপুর দেখিস, ওদিকে সুবোধ মল্লিক রোড, এদিকে ইস্টার্ন বাইপাস, কিশোর ভারতী স্টেডিয়াম, এই হাসপাতাল নগরী, ওখানে পাটুলি, এখানে সুকান্ত সেতু, সম্মিলনী কলেজ। যাদবপুরটা বামপন্থীদের সর্বশক্তি দিয়ে তৈরি করা, সেটা মানুষের স্মৃতিতে আছে। সুতরাং যাদবপুর তার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওই জায়গাটাই বলছি যে এত এই মানে দার্শনিক কথার পরেও একটা মানুষের প্রশ্ন থাকে যে আমার ডে টু ডে লাইফে তুমি উপকারে লাগবে কিনা, যেটা সম্ভবত তোরও প্রশ্ন। যে কারণে আমি বললাম যে অ্যাডমিনিস্ট্রেটর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা শহরের ব্রিটিশ আমলের নিকাশি ব্যবস্থা সেটাকে খোলনলচে পাল্টেছিলেন। এইসব চত্বরে আমরা পরিশ্রুত পানীয় জল পাই বিকাশ দা মেয়র সেই সময়ের প্রজেক্টের জন্য। তো সুতরাং সেইটা মানুষের কাছে থাকবে। আর ওই যে একটু আগে উনি বললেন, আমি শেষ করবো কেবল এই বলে যে ওইটা দেখবি বিজেপির লোকেরা কেটে বলবে এই দেখো সরস্বতীর বিরুদ্ধে বলেছেন। সরস্বতী ঘরে থাকবেন। সরস্বতীকে আমিও ছোটবেলা পাড়ার ক্লাবের ছেলেপুলের সাথে একসাথে নিয়ে আমরা সরস্বতী পুজো করেছি। কিন্তু আমি বিশ্বাস করি যাদবপুরে একদিকে যদি কাঙ্গনা রানাউত বা অনুপম খের থাকেন, বা রবীন্দ্রসঙ্গীত উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে ফেলা অমিত শাহ থাকেন, হ্যাঁ, তার উল্টো দিকে যদি জগদীশচন্দ্র বোস থাকেন, বিকাশদা যেভাবে বললেন, জগদীশচন্দ্র বোসের পক্ষে থাকার লোক, হোমি ভাবার পক্ষে থাকার লোক যাদবপুরে অনেক বেশি এখনো, যে কারণে আমরা বিকাশদাকে নিয়ে কনফিডেন্ট। বিকাশদাকে নিয়ে কনফিডেন্ট। বিকাশবাবু, আপনি যাদবপুরে কোন 3টে কাজ করতে চান যদি দর্শকদের একটু বলেন? যাদবপুরে দর্শক অনেক আছে। আমার তো ভিন্ন দৃষ্টিভঙ্গি। নির্বাচনটা পশ্চিমবঙ্গ বিধানসভার, যাদবপুর প্রতিনিধি পাঠাবে গোটা পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিকল্পনা উন্নয়নের জন্য। যাদবপুরের প্রার্থীকে যদি যাদবপুরকে নিয়ে শুধু ভাবতে হয় তাহলে পশ্চিমবঙ্গে নিয়ে ভাববে কে? এটা হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতির ন্যারেটিভ। তার পরিণতি কি দাঁড়াচ্ছে? কেউ কাছের লোক গিয়ে বাড়িতে ভোটারের মশলা বেটে দিচ্ছে, কেউ বাড়ি রং করে দিচ্ছে, কেউ ঘুঁটে মারছে, কেউ পা ধুয়ে দিচ্ছে, কেউ ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। এরা রাজনীতিটাকে ওই নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা বলি একটু ওঠো। যাদবপুরের প্রার্থী গোটা পশ্চিমবঙ্গ নিয়ে ভাববে, যাদবপুর তার একটা অঙ্গাঙ্গী অবিচ্ছেদ্য অংশ হিসেবে উন্নত হবে। আমি যদি গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করতে পারি তাহলে যাদবপুরের বুকে যে কটা স্বাস্থ্যকেন্দ্র আছে তারও উন্নতি হবে। আমি যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারি তাহলে যাদবপুর আরও উন্নত হবে। শেষ করব, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্স এই ক্যাটাগরিতে আনার জন্য স্টেট গভর্নমেন্ট একটা টাকা দেওয়ার কথা ছিল, প্রায় 100 কোটি টাকা। সেটা দিলে পরে সেন্ট্রাল ম্যাচিং গ্রান্ট 400 কোটি দিত। ভাবছেন যাদবপুরের কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতো? যাদবপুরের এই রকম ভাঙাচোরা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও যাদবপুর কিন্তু ইন রিয়ালিটি এ সেন্টার অফ এক্সেলেন্স। তাকে ভাঙার জন্যই এবিভিপি টিএমসিপি ঝাঁপিয়ে পড়ছে। যেখানে বিজ্ঞান চর্চা হবে না, এখানে গো চর্চা হবে। লড়াইটা ওই জায়গায়। লড়াইটা একদম আসল জায়গায় করতে চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহত্তর প্রেক্ষাপটের কথা বলছেন, বড় স্বপ্ন দেখাতে চাইছেন। সাধারণ মানুষ কতটা সেই স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে ভোট বাক্সে তাদের ভোটটাকে রিফ্লেক্ট করেন দেখার জন্য অপেক্ষা করতে হবে 4 মে অবধি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সৃজনদা, ধন্যবাদ বিকাশবাবু, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।